হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ সোমবার আর সকাল থেকেই দেখুন কি সুন্দর ওয়েদার। এরকম ওয়েদার থাকলে না কাজের এনার্জি এত চলে আসে যে কি বলবো। আর তাছাড়া রবিবার আমার ফার্টিলাইজারটাও চলে এসেছে, তাই সকাল সকাল এত সুন্দর ওয়েদার দেখে ভাবলাম না কাজেই এবার লেগে পড়ি। আর তাছাড়া রোদটাও এখন বেশ চড়া হয়ে যাচ্ছে বেলা বাড়তে বাড়তে, তাই ভাবলাম সকাল সকালই কাজ করে নিই। আগের বছর আমার মনে আছে এই চড়া রোদে কাজ করে সানস্ক্রিনও মাখতাম না, একদম মুখ টুক পুরো পুড়ে গেছিলো একদম। তাই এবারে আর সেই ভুল করিনি, সকালবেলায় সানস্ক্রিন মেখে আর এরকম রোদ চড়া হবার আগেই চলে এসেছি বাগানের কাজ করব বলে। ফার্টিলাইজারটা এসে গেছে, তাই ভাবলাম আজকে বেডটা বানিয়ে নিই। তো এখানে দেখুন এই ফার্টিলাইজারটা আমি অর্ডার করেছি, এটার রেটিংটাও বেশ ভালো ছিল। আর এখানে দেখুন সমস্ত কিছুর মেজারমেন্ট দেওয়া আছে, কতটা স্কোয়ার ফিটে আপনি কতটা দেবেন, এমনকি টবে গাছ লাগালেও কত স্পুন দিতে হবে সেই সমস্ত কিছু ডিটেলসে লেখা আছে। আর এই ফার্টিলাইজারটা ভেজিটেবল প্লাস ফ্লাওয়ার দুটোর জন্যই কিন্তু ইউজ করা যাবে, আলাদা করে আর আনি না, এরকম দুটোই ইউজ করা যাবে, দুটোর ক্ষেত্রেই সেই রকমভাবেই নিয়ে আসি। রেটিংটাও বেশ ভালো ছিল, তাই ভাবলাম এটাই আনিয়ে নিই। আর এখানে আমি গোলকের কাছ থেকে কত স্কোয়ার ফিট হবে এই বেডটা, আর পার 4 স্কোয়ার ফিটে 1 ঢাকনা করে দিতে হবে, তো সেই জেনে এলাম যে কতটা দেবো এবং কতটা স্কোয়ার ফিট এটা ও বলে দিতে আমি এখানে এখন ফার্টিলাইজারটা মাটির ওপরে দেখুন ছড়িয়ে দিচ্ছি। মাটির ওপর ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর তারপরে এটাকে ভালো করে মিক্স করে নেবো মাটির সাথে। ফার্টিলাইজারটা দেওয়ার পর মোটামুটি এমনভাবে মিক্স করতে হবে যাতে 5-6 ইঞ্চি মাটির নিচে ফার্টিলাইজারটা চলে যায়। তারপরে তো জল দিলে আরও নিচের দিকে যাবেই, কিন্তু তাছাড়াও এটাকে এমনভাবে মিক্স করতে হবে যাতে 5-6 ইঞ্চি মাটির নিচ অবধি ফার্টিলাইজারটা মিক্স হতে থাকে। চলুন, ফার্টিলাইজারটা মিক্স করা হয়ে গেছে, মাটিটাকে আবার সমান করে নিলাম সব দিকে, যাতে একদিকে বেশি আর একদিকে কম না হয়ে যায়। সেই জন্য এবার চলুন জল দিয়ে দিই। এবারে সবজি গাছ খুব একটা বেশি লাগাইনি, ফুলের গাছই বেশি লাগিয়েছি, তা না হলে আমি প্রতি বছর সবজি গাছই বেশি লাগাই। কিন্তু আগের বছর সবজি গাছ লাগিয়ে আমাকে খরগোশে এত জ্বালিয়েছে, তাই ভাবলাম এবছর আর বেশি সবজি গাছ লাগাবো না। আর ক্যাপসিকামই বলুন, তারপরে বেগুনই বলুন, বেগুন গাছ তো ওঠার সাথে সাথে খেয়ে নেবে, ক্যাপসিকাম গাছও এসে খেয়ে নেয়, কোনো গাছ রাখতে দেয় না। একমাত্র শশা গাছটা জানি না, ওরা খেতে পারে না, খসখসে থাকে বলে বোধহয়। আর তাছাড়া ধনে পাতাও কিন্তু খেতে থাকে, তবে আমি চেষ্টা করব ধনে পাতাটাকে কিছু দিয়ে একটা গার্ড করে রাখার, যাতে ওরা হদিশ না পায়। যেরকম লিলি গাছটাকে আমি আড়াল করে রেখেছি, সেরকম ভাবছি ধনে পাতাটাকেও আড়াল করে রাখবো। আর এখানে এখন জল দিয়ে বেডটাকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। এমনি তো বৃষ্টির জল একটু ভেজা আছেই হয়তো নিচের দিকটা, ওপরের দিকটাকেও একটু ভালো করে ভিজিয়ে নিচ্ছি। শশা গাছের তো বীজ একদম ডিরেক্ট এখানে দিয়ে দেব, কিন্তু ধনে বীজগুলো আমি কালকে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর এটাকে তারপরে জলটা ফেলে এটাকে ছেঁকে নিয়েছি। এখন চলুন আগে শশা গাছটা লাগিয়ে দিই। যে এই শশা গাছ শশা বীজগুলোই আমি কিনে এনেছি, সেদিন মেনার্স গেছিলাম, এগুলোই কিনে এনেছিলাম। এই শশাটাই আগের বছর লাগিয়েছিলাম। চলুন আগে না এখানে একটুখানি দাগ দিয়ে দিই কোনখানে কতটা জায়গা জুড়ে লাগাবো, কারণ তাহলে বুঝতে পারবো। আগের বছর এই জিনিসটা করিনি, একটু অর্গানাইজভাবে কাজ করলে দেখবেন জিনিসটা বেশ ভালো হয়, চিনতেও সুবিধা হয় কোথায় কি লাগিয়েছি, কতটা জায়গা অবধি লাগানো আছে। তাই ভাবলাম এখানে যখন এই লাঠিগুলো ছিল এগুলো একটু দাগ দিয়ে দিই, মার্ক করে দিই, তাহলে আমার সুবিধা হবে। মাঝখানটাই ফাঁকা রাখবো, আর এইখানে দেখুন ধনে পাতা লাগাবো ভাবছি, এই পাশটায় লেফট সাইডে, আর এই জায়গাটাই ভাবছি রাইট সাইডে এখানটায় শশা গাছ লাগাবো, তাই একটু বেশি করে জায়গা রেখেছি। তবে শশা গাছটাকে এবারে ভাবছি মাচাতে তুলে দেবো, একটা ছোট্ট মাচা মতো করব, তা না হলে শশা গাছটা পুরো বেডটাতে ছড়িয়ে যায়। এখানে যদি আর কোনো গাছ লাগাই বেডের মধ্যে, এই বেডটার ওপর শশা গাছগুলো এমনভাবে ছড়িয়ে যায় সেই গাছগুলো ঢেকে যায়। তাই এবারে একটা মাচা করে দেবো, যাতে পাশে ছড়ানোর বদলে ওপর দিকে ওঠে।
যাই হোক চলুন, এখানে দেখুন এখন শশার বীজগুলো একে একে আমি সব লাগিয়ে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম 3টে কি 4টে লাগাবো, কিন্তু গোলক শশা খেতে এত ভালোবাসে আর শশা খাওয়ার থেকেও বিলোতে বেশি ভালোবাসে, তাই ভাবলাম না 6টাই লাগিয়ে দিই। আর এই শশাগুলো না সত্যি খেতে এত ভালো মিষ্টি যে কি বলবো, বাইরের থেকে আর শশা কিনেই খেতে ইচ্ছা করে না। তবে 6টা শশা গাছ লাগালে কিন্তু প্রচুর শশা হয়। গেল বছর দেখেছি যে এই শশা গাছে এত শশা ধরে থাকতো, কিন্তু কোনো খরগোশ এসে শশা খেত না। আমার মনে হয় ওরাই ফল এসব খাওয়ার বদলে, সবজি খাওয়ার বদলে ওরা বোধহয় শাকটাই বেশি খায়, তাই ধনে পাতা এসে খেয়ে নিত, বা যখন ছোট ছোট বেগুন গাছ বেরিয়েছিল বেগুন গাছগুলো খেয়ে নিয়েছিল, ঢ্যাঁড়স গাছ খেয়ে নিয়েছিল। সেই জন্য এই বছর আর লাগাচ্ছি না। তবে যদি মাঝখানটা ফাঁকা রেখেছি, যদি আমি এটাকে একটা মানে বেড়া দিতে পারি, একটা ফেন্স দিতে পারি এই বেডটার সাইডে সাইডে, তাহলে হয়তো আরও কিছু গাছ লাগাতে পারবো। চলুন, ওইদিকে শশা গাছ লাগানো হয়ে গেছে, এবার এইখানটায় ধনেপাতা গাছটা লাগিয়ে নিই। ধনেপাতার তো বীজগুলো খুবই ছোট ছোট, তাই এখানে একটা লম্বা করে গর্ত মতো খুঁড়লাম। এবারে তার মাঝে মাঝে দিয়ে দিচ্ছি একটা করে বীজ, যাতে ঠিকঠাক গাছগুলো পুষ্টভাবে বেরোয়। মানে খুব বেশি গায়ে গায়ে হয়ে গেলে দেখবেন গাছগুলো খুব ভালো হয় না, তাই এরকমভাবে একটা লাইন মতো টেনে একটা 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 করে লাগিয়ে দিচ্ছি। তারপরে আবার মাটি দিয়ে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এইখানটায় একটা দেবো, আর মাঝখানের এই জায়গাটায় এইখানটায় আবার 2টো লাইন করব। এখানটায় যেহেতু একদম ধারে, তাই এখানে একটাই লাইন করলাম, এখানে 2টো করে নেব। যেরকম ধান জমিতে ধান লাগায় আমিও সেইভাবে লাগাচ্ছি, কারণ একটু স্পেস দিয়ে লাগালে না গাছগুলো খুব ভালো হয়। বেশি গায়ে গায়ে লাগিয়ে দিলে গাছগুলো বেশি পুষ্ট হতে পারে না, তাই একটু জায়গা নিয়ে লাগাচ্ছি, আর একদম সমান করে লাগাচ্ছি, যাতে যখন হবে তখন দেখতেও কিন্তু সুন্দর হয়। আগের বছর এলোথেলোভাবে ফেলে দিয়েছিলাম, যেখানে সেখানে বেরিয়ে গেছিলো ঘাসের মতো, কিন্তু এবারে ভাবলাম একটু ভালোভাবে লাগাই, দেখতেও ভালো লাগবে আর মানে গাছগুলো হবেও ভালোভাবে। আর এই ধনেপাতাগুলো হয় এত সুন্দর মুড়ি দিয়ে খেতে, যে কোনো তরকারিতে যদি একটু ফেলে দিই এত সুন্দর গন্ধ হয়ে যায় যে কি বলবো। বাজার থেকে আনি যেই ধনেপাতাগুলো পুরো পানের মতো গন্ধ ছাড়ে, তাই আমি এবারে লাগালাম ধনেপাতা, মানে এইবারেও। আর এখানে দেখুন এই মাঝখানের জায়গাটা ফাঁকা রেখেছি, আর এই সাইডে তো ধনেপাতা লাগিয়ে দিয়েছি, আর রাইট সাইডে লাগিয়েছি শশা, আর মাঝখানটা ফাঁকা রেখেছি, কারণ মাঝখানটাতে আবার অন্য কোনো গাছ আবার লাগাবো যদি ফেন্স দিতে পারি। যাই হোক চলুন, সব কমপ্লিট হয়ে গেছে লাগানো। অনেক দিন ধরে ওয়েট করছিলাম, গরমও ভালোই এসে গেছে, তাড়াতাড়ি লাগিয়ে দিলে তাড়াতাড়ি জার্মিনেশন হয়ে যাবে। আর এখানে দিয়ে দিলাম জল। শশা গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বেরোয়, এবং একবার যদি বেরিয়ে যায় এত তাড়াতাড়ি বাড়তে থাকে যে কি বলবো, আর কন্ট্রোলে থাকে না। লুতিয়ে লুতিয়ে প্রচুর জায়গা নিয়ে নেয়, মানে অনেক জায়গা জুড়ে গাছটা ছড়াতে থাকে। ভালো করে জল দিয়ে দিলাম। একবার তো জল দিয়েছি, কিন্তু যখন আবার বীজগুলো লাগাচ্ছিলাম বুঝতে পারলাম মাটির নিচটা তখন একটু একটু শুকনো ছিল, তাই আবার একটু ভালোভাবে জল দিয়ে দিলাম। চলুন, আজকের মতো তো কাজ শেষ, মানে বাগানের কাজ শেষ। এবারে ঘরের কাজ আছে, পাইপটাকেও গুটিয়ে রেখে দিই। এটা রাখতে না, মানে এইভাবে পাইপটা গুটিয়ে রাখতে বেশ সুবিধে হয়েছে। আগে যখন এমনি পাইপগুলো রাখতাম এত জট পাকিয়ে যেত, এইরকম একটা জায়গায় রাখলে বেশ সুবিধে হয়। বেশ রোদও বাড়ছে আস্তে আস্তে। চলুন এবার ভেতরে যাই, রান্নাবান্নাটাও সেরে নিই। তবে এখনও আমার ব্রেকফাস্ট হয়নি, খুব খিদে পেয়ে গেছে। এইসব কাজ করতে করতে এত খিদে পেয়ে যায় না, তাই ভাবছি আগে খেয়ে নিই, তারপরে বাকি কাজ সারবো। গোলককে দিয়ে চলে এসেছি ব্রেড অমলেট, আর আমারও এত খিদে পেয়েছে এক্সট্রা করে আর কিছু বানাতে ইচ্ছে হলো না, তাই ভাবলাম ব্রেডই খেয়ে নিই। অমলেট যেহেতু আমি খাই না, আর বাটারও এখন খাওয়া বন্ধ করে দিয়েছি কোলেস্ট্রলের জন্য, তাই এখানে চা বানিয়ে নিয়েছি। আর এত খাটাখাটনি করে আসার পর একটু চা খেলে মনে হয় এনার্জিও পাবো। চলুন, চা পাউরুটি খেতে আমার খুব ভালো লাগে। আবার যদি দেশের সেই কোয়ার্টার ব্রেডগুলো হয় সেগুলো হলে তো জমেই যেত, কিন্তু সেগুলো আর কোথায় পাবো, এই ব্রেড দিয়েই কাজ চালাই। চলুন বাইরেটাই বসে খাই। বাগানের ফুলগুলো এত সুন্দর ফুটেছে, ওখানটায় বসে থাকতে সত্যি আমার খুব ভালো লাগে। এই সময়ের ওয়েদারটাই সব থেকে ভালো থাকে, মানে এই মের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি অবধি। না বেশি ঠান্ডা না বেশি গরম, তাই এত আরামদায়ক ওয়েদার, মনে হয় সবসময় বাইরের সময় কাটাই। তাই যখনই আমি সুযোগ পাই চলে আসি বাইরের সময় কাটাতে। যেমন চা নিয়ে তো দেখেছেনই, আমি চলে আসি অল টাইম বাইরে বসেই খাওয়ার চেষ্টা করি, ওয়েদার ভালো থাকলে, মানে বৃষ্টি না হলে।
আপনাদের মধ্যে কে কে চা পাউরুটি খেতে পছন্দ করেন? আমার একটা ভীষণ পছন্দের খাবার চা পাউরুটি। কিন্তু চা পাউরুটি খেলে খুব অম্বলও হয়। কিন্তু আজ এত খিদে পেয়েছে আর এতটাই খেতে ইচ্ছা করছিল আর নিজেকে সামলাতে পারলাম না। তাই ১ কাপ চা আর ২টো পাউরুটি নিয়ে চলে এসেছি বাইরে খেতে। ব্রেকফাস্ট করে সোজা উপরে গিয়ে স্নান করে চলে এসেছি পুজো করতে। আজকে ভাবলাম পুজোটা করেই একদম রান্নায় ঢুকবো, তা না হলে রান্নার পর পুজো করতে এলে অনেকটা লেট হয়ে যায়। আর আপনাদের মধ্যে একজন বন্ধু আমাকে বলেছিলেন আপনার একটু অভিমান হয়েছিল যে আমি নর্দার্ন লাইট দেখা গেছে কেন শেয়ার করিনি। আসলে কি হয় বলুন তো, আমি যখন ভিডিও করি তার প্রায় ৩-৪ দিন পর ভিডিওটা আপলোড করি, মানে তার আগের অনেক ভিডিও থাকে সেগুলো দিতে থাকি, তো সেই জন্যই একটু লেট হয়। আর আপনার কথা শুনেও আমার খুব ভালো লাগলো যে আপনার অভিমান হয়েছে। অভিমান আমরা কার ওপরে করি? রাগ অভিমান যারা অনেক কাছের হয়। দেখবেন যারা কাছের হয় না আমাদের এগুলো ফারাকও পড়ে না, কিন্তু যাকে আমরা কাছের মনে করি তার প্রতিই কিন্তু আমাদের অভিমান হয়। তাই আপনার কমেন্টটা পড়ে না আমার খুব ভালো লেগেছে। যাই হোক, চলুন এবার রান্নার কাজে লাগি। আর আজকে রান্নায় করব বাঁধাকপি আর তার সাথে করব ধোকার ডালনা। বাঁধাকপি তো আর শেয়ার করার কিছু নেই, আগেও করেছি। আর আগে না আমি খুব ভালোভাবে কষিয়ে আলুটাকে আগে ভেজে মশলা কষে তারপরে রান্না করতাম। এখন না আর করি না, এখন দেখেছি যেভাবেই করি একই রকম হয়। তাই ভাবলাম মশলাটা আগে কষিয়ে যা কেটে রেখেছি সবজি সব একেবারে ঢেলে দিই, হয়ে যাবে রান্না। আর বাঁধাকপিটা এই পাশে হতে থাকবে, ততক্ষণ ভাবছি সাইডে আমি ধোকার ডালনাটাও বসিয়ে দেবো। আসলে ধোকার ডালনা আগে আমি ডাল বেটে করতাম, কিন্তু এখন দেশ থেকে আনা সেই ধোকার প্যাকগুলো রাখা থাকে, সেগুলো দিয়েই করি। এখানে এটা জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটাকে এরকম অল্প একটু তেলে ভালোভাবে ভেজে নেব। মানে একদম এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব, যাতে ডালটা কাঁচা কাঁচা না থাকে। চলুন এখানে দেখুন একদম ড্রাই ড্রাই হয়ে গেছে ভাজার পর। এবারে এটাকে একটা প্লেটে রেখে দেব। গরম অবস্থাতেই এটাকে ভালোভাবে একটা শেপে নিয়ে আসবো, চৌকো শেপে, যাতে এটাকে একটা বরফির আকারে কাটা যায়। তাই এখানে দেখুন একটা আমি রেক্ট্যাঙ্গেল শেপে নিয়ে চলে এলাম। চলুন এবারে এটাকে কেটে ছোট ছোট পিস করে নিয়েছি। এবারে তেল গরম হয়ে গেছে, তেলে এগুলোকে ভালো করে ভেজে নেব। তবে আরেকটু ডুবো তেলে ভাজলে ভালো হতো, কিন্তু আমি এরকম আপাতত আস্তে আস্তে ভাজবো এপিট ওপিট করে, তাই শ্যালো ফ্রাই করছি। চলুন এখানে দেখুন হালকা হালকা এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠটা উল্টে দিচ্ছি। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এবারে একে একে তুলে নেব। খুব বেশি ভাজবো না, আর একদম হালকা আঁচে ভাজছিলাম যাতে ভেতর অবধি ভাজা হয়। ওই কড়াতেই তেল, যতটা তেল ছিল একটু তুলে রাখলাম, আর অল্প তেলেই এখানে দিয়ে দিলাম জিরে ফোড়ন, শুকনো লঙ্কার তেজপাতা। একটুখানি ভাজা হয়ে গেলেই ফোড়নটা, তার মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকেও হালকা করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা টমেটো, আর টমেটোটা দিয়েই একটুখানি ঢাকা দিয়ে দেবো, কারণ এখন এর টমেটো না বড্ড শক্ত শক্ত হয়, তাই একটু ঢাকা দিয়ে রাখলে নরম হয়ে যায়, ভাজাও হয়ে যায়। আর এই পাশে দেখুন বাঁধাকপিটাও হয়ে এসছে, তবে বাঁধাকপিটা থেকে দেখছি আজকে অতটা জল বেরোয়নি, তাই অল্প একটু জল দিলাম, কারণ আলুটা আর বাঁধাকপিটা এখন একটু সেদ্ধ হতে বাকি আছে। আর এখানে অল্প একটুখানি মশলা দিয়ে দিলাম। এই মশলাটা না স্পেশালি বাঁধাকপির জন্যই বানানো। আপনাদের কখনো আমি দেখাবো এই মশলাটা কি দিয়ে আমি বানাই। এই মশলাটা দিলে বাঁধাকপির তরকারিটা খেতে দারুণ লাগে। চলুন ওইদিকে বাঁধাকপিটা হচ্ছে, আমি ততক্ষণ এখানে বাকি মশলাটা কষিয়ে নিই। আলু আর টমেটো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর এখানে যে রুটিন মশলা হয় আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সেগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর মিষ্টি। ধোকার ডালনাটা তো একটু মিষ্টি মিষ্টি হয়, তাই একটুখানি চিনির ভাগটা বেশিই দেবো। এবারে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব অনেকটা পরিমাণ গরম জল, কারণ আলুগুলোও সেদ্ধ হবে। আর একটু ঝোলটা বেশি রাখি, কারণ ধোকার বড়াগুলো যখন এর মধ্যে দিই পুরো জলটা টেনে নেয়, তাই একটু জলটা সবসময় আমি বেশি দিয়েই করি।
5-10 মিনিট পর দেখছি আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা যেহেতু এখনও একটু টেলটেলে আছে, তার জন্য এখানে 1-2টো আলুকে একটুখানি স্ম্যাশ করে দিলাম, যাতে ঝোলটা একটু সামান্য গাঢ় হয়ে যায় আর বেশ ভালোও লাগে খেতে। আর এখানে এবার বড়াগুলোও দিয়ে দিলাম, দিয়ে আবার একটুখানি ফুটিয়ে তারপর নামিয়ে নেব। ধোকার ডালনা রেডি। এবার এর মধ্যে ভাবছি একটুখানি ঘি দিয়ে দেব। ভেবেছিলাম অল্প একটু গরম মশলাও দেব, কিন্তু গরম মশলাটা আমার কাছে শেষ হয়ে গেছে, তাই অল্প একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘি আর গরম মশলা দিলে ধোকার ডালনা খেতে ভীষণ ভালো লাগে। আর একটু ঝোলঝোলই নামালাম, কারণ যখন খেতে বসবো দেখবো পুরো ঝোলটা টেনে নিয়েছে। আর একটু ঝোল না থাকলে দেখবেন ভালোও লাগে না, মানে ভাতে মেখে খাওয়া যায় না। চলুন, আজকের মতো রান্না বান্না সবই রেডি হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো নেক্সট ডে, মানে আজ হচ্ছে টিউসডে। আর দেখলেন আমার পিওনি গাছে কি সুন্দর কুড়ি এসে গেছে, আর কিছুদিন পরই কিন্তু খুব সুন্দর ফুল ফুটবে। চলুন, কালকে তো কিছু সবজি গাছ লাগিয়েছি, আজকে ভাবছি কিছু ফুলের গাছ লাগাবো, তবে বেডে বা টবে নয়, এরকম বাড়ির ভেতরে বীজ থেকে গাছ লাগাবো। কারণ যেই ফুলের গাছগুলো লাগাবো সেই ফুলগুলোর দাম কিন্তু, মানে ফুলের গাছ কিনতে গেলে সেগুলোর দাম অনেকটা পড়ে যায়। তাই ভাবলাম যেগুলোর দাম বেশি সেগুলো সিডস এনেই লাগাবো। আর এক প্যাকেট সিডস আনলে মোটামুটি 2-3 বছর ভালো মতো ইউজ করা যায়। তাই দামও বেশি হয় না, ওই $1.5-2 মতো দাম হয় এক একটা প্যাকেটের। তাই নিয়ে চলে এসেছি সিডসগুলো, সেগুলোই বাড়ির ভেতরে লাগাবো। বীজ লাগাবো বলে এখানে এক একটা আমি প্লাস্টিকের গ্লাস নিয়েছি, এর মধ্যে একটা একটা করে গাছ হবে। আর এখানে দেখুন পেছনগুলো আমি একটুখানি, মানে গ্লাসের পেছনের দিকটায় আমি ছুরি দিয়ে ভালো করে ফুটো করে নিচ্ছি, যাতে জল দিলে এক্সেস জলটা এর থেকে ড্রেন হয়ে যায়। তারপরে প্রত্যেকটা গ্লাসেই আমি মাটি ভরে নিয়ে চলে এলাম। এবারে চলুন গাছগুলো লাগিয়ে দিই। আমার কাছে কিছু অপরাজিতা, ন্যাস্টামশিয়ার এগুলোর বীজ আছে। এই বীজগুলো আমি এনেছিলাম, কিছু ইন্ডিয়া থেকে এনেছিলাম, কিছু আগের বছরের আমার অপরাজিতা হয়েছিল বা ন্যাস্টামশিয়া হয়েছিল তার থেকে। আর আছে এখানে দেখুন টাইম ফ্লাওয়ার এনেছি। টাইম ফ্লাওয়ার দেখবেন খুব ফুটতে থাকে, সারাক্ষণ রং বেরঙের ফুল ফোটে, তাই এনেছি। জিনিয়া এনেছি, আর এনেছি দেখুন পপি। এই কালারফুল ফুলগুলো না দেখতে ভীষণ ভালো লাগে, তাই। আর এখানে দেখুন এখন লাগিয়ে নিচ্ছি প্রথমে অপরাজিতা জার্মিনেশন হতে অনেক টাইম লাগে, এবং এই টাইপের ফুলের বীজগুলো থেকে গাছ বেরোনোর জন্য এগুলো তো একটু গরম, মানে ওয়েদার বেশি ভালো, হিউমিড ওয়েদার বা গরম ওয়েদার হলে বেশি ভালো হয়, তাহলে তাড়াতাড়ি জার্মিনেশন হয়। আর এখানে দেখুন বীজগুলো লাগানোর পর আমি নামও লিখে রাখছি, কারণ ছোট অবস্থায় কোনটা কোন গাছ সেটা বোঝা যায় না, তাই এখানে নাম লিখে রাখলে আমার চিনতে সুবিধা হবে। আর এবারে আস্তে আস্তে ওপরে জলও দিয়ে দেব। আর এটাকে বাড়ির ভেতরেই রাখছি, কারণ বাইরের ওয়েদার এখনও হালকা হালকা ঠান্ডা, তাই হালকা ঠান্ডাতেও কিন্তু জার্মিনেশন হবে না, অনেকটা লেট হয়ে যাবে। তাই বাড়ির ভেতরেই এরকমভাবে করছি। আর এর ওপরে একটা আমি প্লাস্টিক ঢাকা দিয়ে দেব, যাতে হিউমিডিটিটা ঠিকঠাক থাকে, মানে হিউমিডিটি বজায় থাকে। আর একটুখানি করে আমি হোলও করে দেবো মাঝখানে, যাতে একটু আধটু হাওয়াও ঢোকে। চলুন এবার এটা রেখে দিই হালকা রোদে, খুব বেশি রোদে রাখবো না। আর ভাবছি আজকের সাথে সাথে এখানে ব্লগটাও শেষ করব। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা পরের ব্লগে। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই বাই।